অনেকে চিন্তা করে বাংলাদেশে যে এখানে গেলে মানে ব্যবসার মানে যে কোনো কিছু করা যায়। আসলে এখানে আপনি আসতে হলে লিগেলি থাকতে হলে প্রথমে আপনি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। কথার কথা ভাইয়া বলছিল যে ভাইয়া প্রায় 13 বছর ধরে এখনো বাংলাদেশে যায় না। অনেকে বাংলাদেশ থেকে আসে মনে করে যে এখানে মানে জায়গা ফ্রি দেয়, এটা টোটালি রং ধারণা। এই দেশে কিন্তু আমরা কাজ করতে আসিনি, আমরা কাজ করাইতে আসছি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মাই ব্রাদার জাহিদ পরশ ভাই কিন্তু ইউগান্ডা অ্যান্ড বাংলাদেশ দুই দেশেরই সিটিজেন। ওইভাবে যে কেউ এসব জায়গা কিনা থেকে যাবে সেভাবে সম্ভবটা, ওই জায়গা কিনা দেখাইতে হবে আপনাকে। মেনলি ওরা চায় হয়তো ইনভেস্টর আসুক প্লাস এই দেশে কন্ট্রিবিউট করুক। দেশটা ছোটো হলে মানুষ কম হলেও কিন্তু মার্কেট কয়েকটা দেশের মার্কেট এখানে, যার জন্য যারা ব্যবসা করে মজা পাইছে, স্পেশালি যারা ইন্ডিয়ানরা ব্যবসা করতেছে, এরা বিশাল ইনভেস্টর। এখানে বাচ্চাদের পড়াশোনা খুবই ভালো, ইংরেজিতে পড়াশোনা, সব এক্সপেন্সিভ বাট ভালো। এখানে মানে এই বাংলা হাউসে চাইলে কি কেউ ইনভেস্ট করতে পারবে? আপনারা কি এই ধরনের ফ্যাসিলিটিস বা কোনো রাস্তা কি খোলা রাখছেন? আসলে যারা ছোটোখাটো ইনভেস্ট করতে চায় আমি তাদের সবাইকে বলি, ভাই আপনার একজনের না চিন্তা করে যদি কয়েকজনে মিলে করতে পারেন সেটা বেটার, কারণ আপনি 1-1.5 কোটি টাকার নিচে আপনি এখানে কিছুই করতে পারবেন না। অনেকে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতে চাই, মানে ফ্যামিলি নিয়ে পুরোপুরি সেটেল হইতে চাই। এর নিচে ইনভেস্টমেন্ট নিয়ে এখানে এসে লাভ নেই আসলে। এখানে হয় আপনি জায়গা কিনে নেবেন না লিজ নেবেন। সো আপনি 23 বছর ধরে আছেন বাংলাদেশে, যেরকম ধরেন সরকার পরিবর্তন হইলে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, একটা সরকার কলাপস করলে দেখা যায় যে অনেকের লাইফ হেল হয়ে যায়। এই দেশে ধরেন ব্যবসা, অনেক ধরনের ব্যবসা আছে, সব ধরনের ব্যবসা করা যায়, এখানে প্রফিট মার্জিন খুব ভালো, কিন্তু আপনার এখানে লোকজন যা আছে ওরা খুব বেশি সিরিয়াস না। আমি ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, ভাইয়া সিটিজেনশিপ পাওয়ার ওয়েটা কি অ্যাকচুয়ালি? ওরা মানুষ হিসেবে আমাদের চাইতে অনেক দিক দিয়ে ভালো, আর ওরা অতটা উগ্র না, টু ভেরি অনেস্ট, আমি সরি টু সে। বাংলাদেশ থেকে আসার সময় আমার আম্মাকে কে জানি গিয়ে বলছে যে উগান্ডাতে নাকি জীবন্ত মানুষ খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম, হ্যালো রিভিল ইউগান্ডাবাসী। যেই ইন্টারভিউটা করার জন্য আমি গত 2 দিন ধরে অপেক্ষা করতেছি, অ্যান্ড আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কে আছে। আমার সাথে আছে বাংলা হাউসের ওনার অ্যান্ড ডিরেক্টর জনাব জাহিদ পরশ ভাই, অ্যান্ড দিস বাংলা হাউস টু ওনার, ওয়ান ইজ হি অ্যান্ড ওয়ান ইজ শামীম কামাল ভাই। সো টেক লাভ ফ্রম আওয়ার ইন্টারভিউ শামীম কামাল ভাই। ভাইয়ের সাথে এখন আপনাদেরকে পরিচয় করাই দেবো, ভাইয়ের সাথে অনেক গল্প করব, এবং আপনারা যারা ইউগান্ডাতে আসতে চাচ্ছেন, ভাইয়ের এক্সপিরিয়েন্স আই হোপ আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো ভাই প্লিজ আপনি যদি ছোট্ট করে আপনার নিজের পরিচয়টা নিজের মুখে বলতেন। আসসালামু আলাইকুম, আমি জাহিদ। আমি ইউগান্ডাতে আছি অনেক বছর যাবৎ, প্রায় 23 বছর যাবৎ। এই প্রতিষ্ঠানটা আমরা গত 1-1.5 বছর যাবৎ চালু করছি। এটা শামীম কামাল ভাই, ব্রিগেডিয়ার জেনারেল, উনি হচ্ছেন মেন ইনিশিয়েটর, আর উনি পার্টনার। আমরা একসাথে কাজ করতেছি আর কি। উনি দেশেই থাকেন আর এখানে মাঝে মাঝে আসেন, মূলত আমি দেখাশোনা করি। আলহামদুলিল্লাহ আমরা, এটা হচ্ছে মানে উগান্ডাটা হচ্ছে ইউএনের ট্রানজিট পয়েন্ট। যারা মানে কঙ্গো, সুদান, যারা আমাদের ইসে আছে ইউএনের কী বলে ডিফেন্স দেখাশোনা করে, ওনারা এখানে ট্রানজিট হিসাবে ইউজ করে। এখান থেকে বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য দেশে, ভারত, ওরা ওইখানে যায়, এখানে রাতে বা 2-3 দিন থাকে মেনলি। তো মেনলি আমাদের ইউএনের উপরে ব্যবসা, ওনারা এখানে থাকেন। এখানে আমাদের বাংলা খাবার করা হয়, সবাই আমাদের বাংলা খাবার বেশ পছন্দ করে। বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, তারপরে বিভিন্ন দেশের, সারা ওয়ার্ল্ডের লোকজন আসে এখানে। আচ্ছা ভাইয়া, আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে ধরেন বাংলা হাউস অলরেডি মানে 1.5 বছর ধরে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে সুনামের সাথে, আমি আপনাদের রেটিং দেখলাম আউট অফ 5, খুব ভালো। সো মানে কোন চিন্তাধারা থেকে আসলে এটা আসলে স্টার্টটা করলেন, এই আইডিয়াটা কীভাবে জেনারেট হইলো? বেসিক্যালি আমরা যেহেতু ব্যবসায়ী, আমরা ব্যবসা অপরচুনিটি খুঁজি। বেসিক্যালি এটার ইনিশিয়েটিভ নিয়েছে ব্রিগেডিয়ার শামীম কামাল ভাই। উনি জুবাতে ছিলেন হিসাবে, তো উনি আমার সাথে যোগাযোগ হয়। তো উনি বলতেছেন যে আমরা যেহেতু এখানে একটা বাংলা হাউস ছিল, এখানে প্রায় 3টা বাংলা হাউস ছিল, ওইগুলো বন্ধ হয়ে গেছে। তো উনি বললো যে আমরা এটা কেন শুরু না করি। তো তখন থেকে আমাদের খোঁজা আর কি।
তো আলহামদুলিল্লাহ এটা পাওয়ার পরে আমরা শুরু করছি গত বছর রোজাতে এই রোজার আগে রোজা আর কি। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল। এখন আমরা আরও একটা করছি, সেটা হচ্ছে বাংলা কটেজ নামে। ওটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, ফার্নিশড অ্যাপার্টমেন্ট। ওটাতে লোকজন থাকে। ওটা এয়ারপোর্ট থেকে প্রায় 7 কিলোমিটার, মানে 7 মিনিট লাগে আসতে, আর এটাতে আসতে লাগে 15 মিনিট। পাশে হচ্ছে লেক, আরও তার পাশে হচ্ছে ভিক্টোরিয়া মল। তো এখানে যারা আসে মোটামুটি এই ফ্যাসিলিটিগুলো পায়। ঘোরার জন্য ভালো জায়গা, প্লাস কেনাকাটার জন্য এখানে বেশ ভালো জায়গা। ওই হিসাব থেকে আমাদের চিন্তা ভাবনা যে এই ধরনের করা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সেটা আরও বাড়ানোর জন্য। তো সবাই দোয়া করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যারা আসতে চান, ফিল ফ্রি টু কাম। আমাদের ওয়েবসাইট আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। যখন মানে যারা ইনভেস্ট করতে চান তারাও আসতে পারেন, যারা এখানে থাকতে চান, বেড়াতে চান, তারাও আসতে পারেন। ইনফ্যাক্ট অনেক ফ্যামিলি আসছে এখানে বাংলাদেশ থেকে ঘোরার জন্য। এখানে আসতে সুবিধা হয়, এখান থেকে কেনিয়া, তানজানিয়া প্লাস সাউথ আফ্রিকা সবাই যারা ঘোরার এরা এখান থেকে যায় মূলত। তো আপনারা হচ্ছে মানে আপনাদের যেই ক্লায়েন্টস আসে মানে এখানে আসে, তাদেরকে আপনারা ওয়েলকাম করেন কিভাবে? মানে এয়ারপোর্ট থেকেই কি ওয়েলকাম করেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে আসার পরে আপনাদের রুমসগুলো আসলে কীরকম? তাছাড়া হচ্ছে আপনারা কয়বেলা খাবার প্রোভাইড করেন? আদারওয়াইজ হচ্ছে আপনাদের পুরো টোটাল প্যাকেজটার প্রাইস কত পার নাইট? সো এই বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন। আমরা ওয়েলকাম করি এনটিভি এয়ারপোর্ট থেকে যারা আসে, কারণ এটা আমাদের প্যাকেজটা হচ্ছে পিক আপ ড্রপ সহ। আমাদের বেশ কিছু গাড়ি আছে যারা সারাক্ষণ এয়ারপোর্টে থাকে, এয়ারপোর্ট থেকে লোকজন নিয়ে আসে এবং এখানে থাকে, তারপর আবার ড্রপ করে দেয়। আর এখানে হচ্ছে আমরা $30, $35, $40 এগুলো হচ্ছে ইউএনদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। এর সাথে 3 বেলা খাবার, মানে ব্যাড ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ, এগুলো সহ $30। আর রুম ডিপেন্ড করে রুমের উপর, বিভিন্ন ধরনের রুম আছে। $30 আছে, $40 আছে, $35 আছে। আর গ্রুপ আছে, যারা গ্রুপ থাকে, যেমন এক রুমে 3 জন 4 জন, আরও বেশি, আমরা আরও রুম বাড়াচ্ছি আর কি। সেই ক্ষেত্রে একটু ভিন্ন প্রাইস, ওগুলো ডিপেন্ড করে এইসব প্রাইস। কিন্তু নর্মালি হচ্ছে $30, $35 আর $40 আর কি। আচ্ছা, সো থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন আর কি, মাঝখানে একটা জিনিস হয়তো মেনশন করেছিলেন যে এইখানে যারা হচ্ছে ইনভেস্টর আসতে চাই, মানে এখানে কি আপনি কি এটা মেনশন করলে আপনাদের এখানে মানে এই বাংলা হাউসে চাইলে কি কেউ ইনভেস্ট করতে পারবে? আপনারা কি এই ধরনের ফ্যাসিলিটিস বা কোনো রাস্তা কি খোলা রাখছেন? আসলে বাংলা হাউসটা হচ্ছে আমাদের স্টার্টিং, এর সাথে অনেক কিছু জড়িত। তো বাংলা হাউসে যদি কেউ ইনভেস্ট করতে চায়, এটা মানে আলোচনার সাপেক্ষে। হ্যাঁ, আমরা চাচ্ছি ইনভেস্টর আসুক, কিন্তু আরও অনেক সেক্টরে আমরা কাজ করতেছি। হয়তো ওই সেক্টরগুলোতে নিয়ে কাজ, মানে ইনভেস্ট অপশন খোলা আছে। হ্যাঁ, অপশন খোলা আছে, যে কেউ আসতে চায়। তবে মিনিমাম ইনভেস্টমেন্ট $1 কোটি। এর নিচে ইনভেস্টমেন্ট নিয়ে এখানে এসে লাভ নেই আসলে। আর যত বেশি ইনভেস্ট করা যায় তত বেশি অপরচুনিটি আছে, অনেক কিছু করার সম্ভাবনা আছে এখানে। আচ্ছা, একটু যদি আউট অফ বক্স যদি আপনাকে প্রশ্ন করি, সো আমার অডিয়েন্স থেকে অনেকেই অনেক বিষয়ে কোয়ারি করার জন্য আমাকে নক করে, কমেন্টস করে। সো তাদের একটা বেসিক্যালি প্রশ্ন থাকে যে ভাই, ইউগান্ডাতে আসলে আসলে কত টাকা নিয়ে আসা উচিত, বা ইউগান্ডার কোন সেক্টরগুলোতে ভালো অপরচুনিটি আছে, এরকম নানান প্রশ্ন। এবং আমি এই জিনিসটা খেয়াল করতেছি যে রিসেন্টলি অনেক মানুষজন ইউগান্ডাতে আসছে, বাট হয়তো 10 লাখ 12 লাখ টাকা আছে, বাট কিছুদিন থেকে তার টাকা এগুলো শেষ হয়ে যাচ্ছে, দেন সে ব্যাক টু বাংলাদেশ। সো আপনি বাংলাদেশি যারা এই দেশে আসতে চায় বিশেষ করে ব্যবসা করার জন্য, আর মেইনলি মানুষ দেখলাম এগ্রিকালচারের প্রতি বেশি ইন্টারেস্টেড, সো এগ্রিকালচার ছাড়াও কোন কোন সেক্টরগুলো খোলা আছে এবং এখানে আসার আগে কোন বিষয়গুলো আসলে খুব সূক্ষ্মভাবে মাথায় রাখা উচিত যদি একটু বলতেন। আসলে ভাই, আমরা এখানে আসার পরে আমাদের এখানে অনেক লোক আসছে বাংলাদেশ থেকে, অনেকে আসছে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করতে চায়। আসলে 10-15 লাখ টাকা কিছুই না। অনেকে আসলে একটা আমাদের উগান্ডার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা আছে। অনেকে চিন্তা করে বাংলাদেশে যে এখানে গেলে মানে ব্যবসার মানে যে কোনো কিছু করা যায়। আসলে এখানে আপনি আসতে হলে, লিগেলি থাকতে হলে প্রথমে আপনি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনার ওর উপর আর অনেক পেপারস করতে হবে, যেগুলো তা নাহলে আপনি থাকতে পারবেন না। তারপর আপনার ওয়ার্ক পারমিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার খরচ মিনিমাম $10,000 আপনার ইসে লাগবে, কাগজপত্র প্লাস পারমিশন নেওয়া, মানে থাকার কাজ করার পারমিশন নেওয়া। তারপরে আপনার ইনভেস্টমেন্ট। আর যারা ছোটোখাটো ইনভেস্ট করতে চায়, আমি তাদের সবাইকে বলি, ভাই আপনার একজনের না চিন্তা করে যদি
কয়েকজনে মিলে করতে পারেন সেটা বেটার, কারণ আপনি 1-1.5 কোটি টাকার নিচে আপনি এখানে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি একটা ইসের দোকানও করেন, একটা সুপার মার্কেট করেন, একটা সুপার মার্কেট করতে 2-3 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আমরা একটা চালু করতেছি কিটোরোতে, তো সেক্ষেত্রে ওই ধরনের ইনভেস্টমেন্ট লাগবে। আর মানে অনেকে চায় ফার্মিং করতে, ফার্মিং এখানে অনেক অপরচুনিটি আছে, কিন্তু অনেকে বাংলাদেশ থেকে আসে মনে করে যে এখানে মানে জায়গা ফ্রি দেয়। এটা টোটালি রং ধারণা। জায়গা কেন ফ্রি দেবে? এখানে হয় আপনি জায়গা কিনে নেবেন, না হলে লিজ নেবেন। এখানে নিয়ম হচ্ছে যদি আপনি উগান্ডান সিটিজেন হন সেটা হবে আপনার নামে হয়ে যাবে, আর যদি সিটিজেন না হন সেটা আপনার নামে হবে কিন্তু লিজ হবে, মানে হয়তো 50 বছর, ডিপেন্ড করে আপনি কীভাবে নেগোশিয়েট করতেছেন। সেক্ষেত্রে আপনার জায়গা অনুযায়ী দাম। আপনি যদি একেবারে গ্রামে যান সেখানে কম দাম, আর যদি শহরে যান সেখানে মানে বেশি দাম। প্রশ্ন হচ্ছে যদি গ্রামে যান তাহলে ওইখান থেকে আপনি যে প্রোডাকশনটা করবেন ওইটার যে মানে এক্সপেন্স, মানে কি বলে, রাস্তার খরচ, মানে ট্রান্সপোর্ট খরচ, সেটা অনেক। এই দেশে ধরেন ব্যবসা, অনেক ধরনের ব্যবসা আছে, সব ধরনের ব্যবসা করা যায়, এখানে প্রফিট মার্জিন খুব ভালো, কিন্তু আপনার এখানে লোকজন যা আছে ওরা খুব বেশি সিরিয়াস না কাজের প্রতি। ওদেরকে চালাতে হলে আপনাকে সব সময় লেগে থাকতে হবে, মানে ওই ধরনের লোক লাগবে যে ওদেরকে চালাতে পারবে। এই দেশে কিন্তু আমরা কাজ করতে আসিনি, আমরা কাজ করাইতে আসছি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেকে চিন্তা করা যায় আমি একটা দোকান দিয়ে আমি সব কিছু করে ফেললাম, ইটস নট পসিবল। ওদেরকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু ওদেরকে ওইভাবে ট্রেন করতে হবে এবং ওদের সাথে মিলে কাজ করতে হবে। ওরা মানুষ হিসেবে আমাদের চাইতে অনেক দিক দিয়ে ভালো, আর ওরা অতটা উগ্র না, টু বি ভেরি অনেস্ট, আমি সরি টু সে, কিন্তু এটা বাস্তবতা। যেহেতু আমি প্রায় 23 বছর যাবত আছি এখানে, খুব মানুষ খুব কম জায়গায় আমি দেখছি মারামারি করতেছে বা এই ধরনের খুবই রেয়ার দেখা যায়। তো এদিক দিয়ে ওরা ভালো, এখানে কাজ করানো খুব কঠিন কিন্তু সমস্যা হয় না, করানো যায়। ঠিক আছে, তো ওই মানসিকতা নিয়ে যারা আসতে চান, যারা বাংলাদেশে আসতে চান, দে আর ওয়েলকাম। আমরা চাই বাংলাদেশে এখানে আসুক। এখানে অনেক ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, শ্রীলঙ্কান আছে, নেপালিস আছে। আমরা মাত্র 250 লোক, তার মধ্যে কিছু ব্যবসা করে, কিছু ইউএনএ চাকরি করে, কিছু প্রাইভেট জব করে। তো যারা ব্যবসা করে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে, সবাই ভালো আছে, ফ্যামিলি নিয়ে আছে। আর হচ্ছে এখানে বাচ্চাদের পড়াশোনা খুবই ভালো, ইংরেজিতে পড়াশোনা, সব এক্সপেন্সিভ বাট ভালো পড়াশোনা। আরেকটা জিনিস হচ্ছে অনেক পিসফুল মানুষ আছে যারা হচ্ছে ইউরোপ আমেরিকা থেকেও এখানে আসতে চায় জাস্ট ফর ওয়েদার। সো অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা, আমি যদিও 2 দিন ধরে আছি, আমি বলবো যে আমি 10/10 দিব। বাট আমি ভাইয়া যেহেতু 23 বছর ধরে আছে, আপনারা হয়তো বা অনেকে বলবেন যে আমি তো মাত্র আসছি সেই 2 দিন হলো। সো আমি একটু ভাইয়ের কাছে জানতে চাইব। ভাইয়া কথার কথা ভাইয়া বলছিল যে ভাইয়া প্রায় 13 বছর ধরে এখনও বাংলাদেশে যায় না। হি ইজ রিয়েলি টু মাচ বিজি। বাট আমি একটু ওয়েদারটা সম্পর্কে জানতে চাইব, আপনি কেমন এনজয় করেন ইটস কম্পেয়ার টু বাংলাদেশ অর আদার্স কান্ট্রি। অ্যান্ড আই নো যে আপনি ইউরোপ থেকেও ঘুরে আসছেন, সো একটু প্লিজ। ভাই এখানে ওয়েদার হচ্ছে সবচেয়ে বেস্ট। উগান্ডার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে ওয়েদার। আমরা এনটিপিতে এসি তো এখানে খুব কম, খুব 2-4 হোটেলে আছে, আর বাকিগুলো বাসায় কোনো এসি লাগায় না সাধারণত। আর ফ্যান যারা ইচ্ছা করে চালায়, ইচ্ছা না করলে চালায় না। এখানে ওয়েদার মানে সারা বছরের 24 অ্যারাউন্ড 24 থাকে। আর যেহেতু এখানে লেক আছে, বাতাসটা বেশ এনজয় করার মতো। আর হ্যাঁ, কিছু জায়গা আছে গরম, সেটা একেবারে নর্থে কিছু গরম জায়গা আছে, ওইখানে গরম থাকে আবার ঠান্ডা থাকে। আর ইস্ট যেখানে আছে, যেটা রুয়ান্ডার বর্ডারের পাশাপাশি, ওই এলাকাতে খুবই ভালো ওয়েদার, খুবই মানে দেখার মতো জায়গা, ন্যাচারালি দেখার মতো জায়গা, আর্টিফিশিয়ালি কিছু নাই, ন্যাচারালি দেখার মতো জায়গা। আই এনজয় হিয়ার। আবার বাংলাদেশের কথা যদি বলি সেটা ভিন্ন জিনিস, কারণ বাংলাদেশ ওভার পপুলেটেড দেশ, সমস্যা থাকবেই। তো ওইখানকার ওয়েদার আর এখানকার ওয়েদারের সাথে তুলনা করা যায় না। ইভেন খাবার দাবার মোটামুটি আমরা সবই পাই বাংলাদেশে, একেবারে ডাল থেকে শুরু করে সবই পাওয়া যায় এখানে, সবজি টবজি। শুধুমাত্র মাছের ভ্যারাইটি কম, কিন্তু মাছ পাওয়া যায়, মিঠা পানি মাছ, টেস্টি মাছ পাওয়া যায় আর কি। তো খাবার দাবার থেকে শুরু করে ওয়েদার এগুলো খুবই ভালো। যেই আসে এখানে এটা সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমার সবচেয়ে ভালো লাগে ওয়েদারটা আর কি। আচ্ছা, অনেকে হচ্ছে ফ্যামিলি নিয়ে আসতে চাই, মানে ফ্যামিলি নিয়ে পুরোপুরি সেটেল হইতে চাই। তো অনেকে মানে যাই না, মানুষ ভালোভাবে জানে কি না, ভাবে যে এখানে এসে একটা জায়গা কিনলাম, দেন একটা বাড়ি টাড়ি করে এখানে থেকে গেলাম, আমার হয়তো বা এনাফ ফান্ড আছে, দেশে অথবা বিদেশে আমি বিজনেস আর জব করছি অনেক বছর,
সো আসলে কি এরকমভাবে ভাইয়া থাকা যায়, ওর লিগ্যাল ওয়েটা কি? মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি জোর দেবো একটু ডিটেলসে বলার জন্য, বিকজ অনেক পিসফুল মানুষ আছে যারা ওয়েল এস্টাবলিশ বাট এখন জীবনের শেষ সময়টা এখানে পার করতে চাই। সো তাদের উদ্দেশ্যে প্লিজ একটু ডিটেলসে যদি বলতেন এই বিষয়টা। সেক্ষেত্রে যারা এখানে আসতে চায়, এখানে নিয়ম হচ্ছে আপনি এই দেশে লিগেলি থাকতে হলে আপনাকে ওয়ার্ক পারমিট বা বিজনেস পারমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার কোম্পানি দেখাতে হবে, বিজনেস দেখাতে হবে। ওইটা দেখে ওই বিজনেসটা আপনি যদি ধরেন প্রপার্টি বিজনেসও করেন, ধরেন বাড়িঘর দিয়ে ভাড়া দিয়ে করেন, সেই ক্ষেত্রে সেটাও করা যায়, কিন্তু আপনার ওয়ার্ক পারমিট করতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের খরচ হচ্ছে $2,500 পার ইয়ার। ওটা গভর্নমেন্ট ফি, তারপর বাকি আরও অনেক কাগজপত্র আছে। তবে লিগেল থাকা মানে সম্ভব যদি আপনি লিগেলি পেপারস ওয়ার্কগুলো করে নিতে পারেন। মানে যেভাবে বললাম এইভাবে তো সম্ভব না। না, ওইভাবে যে কেউ এসব জায়গা কিনা থেকে যাবে সেভাবে সম্ভব না। ওই জায়গা কিনা দেখাইতে হবে আপনাকে। মেনলি ওরা চায় হয়তো ইনভেস্টর আসুক প্লাস এই দেশে কন্ট্রিবিউট করুক, কারণ ওদের তো প্রচুর ল্যান্ড আছে আর মানুষও কম, আর বেকার সংখ্যা কিন্তু খুব কম না, বেকার বেশ বেকার। আর যার জন্য সরকার চায় যে মানে লোকজন কাজ করুক, ওই জন্য চায় ইনভেস্টররা আসুক। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। মেন হচ্ছে হলে আপনি যদি থাকতে চান, ইউ ক্যান স্টে হিয়ার, বাট ইউ হ্যাভ টু বি হিয়ার লিগেলি মিনস আপনার ওয়ার্ক পারমিট বা বিজনেস পারমিট ওইটা থাকতে হবে। আর ওয়াইফ যারা আছে তাদের ডিপেন্ডেন্ট পাস হবে ইসের উপরে, যে হচ্ছে মানে মেন কি বলে মেন ইনভেস্টর, তার উপরে ওয়াইফ ডিপেন্ডেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে $300-350 মতো প্রতি 3 বছরের জন্য খরচ থাকে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, মাই অডিয়েন্স অ্যান্ড মাই ব্রাদার জাহিদ পরশ ভাই কিন্তু ইউগান্ডা অ্যান্ড বাংলাদেশ দুই দেশেরই সিটিজেন। সো যেহেতু উনি 23 বছর ধরে আছেন, সো অবভিয়াসলি তার সিটিজেনশিপ পাওয়ার কথা এবং তিনি সেটা পেয়েছেন। সো আমি ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, ভাইয়া সিটিজেনশিপ পাওয়ার ওয়েটা কি অ্যাকচুয়ালি, মানে কোন কোন ওয়েতে আসলে সিটিজেনশিপ পাওয়া যায়? বিকজ যারা একেবারে লং টার্মের জন্য সেটেল হতে চায়, অবশ্যই সিটিজেন না হইলে তার এইভাবে স্টে করাটা পসিবল না। সো একটু এইটা সম্পর্কে একটু যদি বলতেন। সিটিজেনশিপ হওয়ার জন্য দুইটাই ক্রাইটেরিয়া, একটা হচ্ছে বিয়ে করলে এই দেশের উগান্ডানদের বিয়ে করলে একটা, আর একটা হচ্ছে আপনার 10 বছর লিগ্যাল থাকার পর গভর্নমেন্টকে যদি বোঝাতে পারেন যে আমার কন্ট্রিবিউশন আছে এই দেশের জন্য, তাহলে 10 বছর পরে সিটিজেনশিপ দেয়। এখানে দুই ধরনের আছে, একটা সিআর, একটা হচ্ছে সিটিজেনশিপ। সিআরটা হচ্ছে আপনার লিমিটেড ইসের জন্য, হয়তো 10 বছরের জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে না, আপনি লিগেলে থাকতে পারবেন, কিন্তু আপনি কোনো সরকারি কোনো পাবেন না। যেমন ধরুন আমি জমি কিনলে আমার নামে কিনতে পারবো, কিন্তু মানে হবে মানে আমার নামে চলে আসবে, এটা লিজ হবে না। আর যদি সিআর যে পায় তারটাও লিজ হবে। আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, আমি এখানে মানে ভাইয়ের এই যে গেস্ট হাউসে খাবার খাইতে খাইতে মানে আমি বুঝতেই পারি নাই যে এটা কি আমার মায়ের হাতের রান্না করা জিনিস নাকি কোনো ইউগান্ডান রান্না করতেছে। সো আমি ভাইয়ের কাছে লাস্ট এই জিনিসটা একটু জানতে চাইবো যে ওদেরকে বাঙালি রান্নাবান্না শিখাইছেন কীভাবে ভাই, প্লিজ। বাঙালি রান্নাবান্না ওরা আসলে একটু ওই একটা ছেলে আছে, একটু পারতো, একটা বাংলাদেশ ইউএনএ একটা কাজ করতো কিছুদিন, কিন্তু খুব ভালো পারতো না তখন। এখানে আসার পর আমরা ট্রেন করছি, আমার ওয়াইফ ছিল প্লাস কিছু ভাবিরা ছিল, ভাবিরা এসে ওরা শিখেছে এবং ও এখন আমাদের চেয়ে ভালো রান্না করে। স্পেশালি ওর ডাল সবাই পছন্দ করে, ডালটা নাকি খুবই ভালো, ইনফ্যাক্ট আসলেই ভালো। হ্যাঁ, মোটামুটি পারে। আসলে কালোদের বলে ভালো শোনা যায় না, মানে এই দেশিদেরকে হয় কি যারা শিখতে চায় ওরা শিখতে পারে, আর যারা শিখতে চায় না তাদের ব্যাপারটা ভিন্ন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে স্টাফ আছে মোটামুটি ভালো। আমার এখানে প্রায় 22 জনের মতো লোক আছে, প্লাস আরেক জায়গায় 7-8 জন আছে। তো ওরা মোটামুটি ভালো কাজ করে, অসুবিধা হয় না। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন ভাইয়া, যারা লার্জ স্কেলে বিজনেস করতে চায়, অনেক বড় স্কেলে লাইক ফ্যাক্টরি বা এই টাইপের কিছু, অলরেডি অনেকেই আমাকে নক করছে। সো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন। সো আপনি 23 বছর ধরে আছেন বাংলাদেশে, যেরকম ধরেন সরকার পরিবর্তন হইলে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, একটা সরকার কলাপস করলে দেখা যায় যে অনেকের লাইফ হেল হয়ে যায়। তো আপনি এই দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন দেখছেন? আর একটা গুঞ্জন শোনা যাচ্ছে সামনের দিকে হয়তো নির্বাচনে গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে। সো ওভারঅল রাইট নাও পলিটিক্যাল সিচুয়েশনটা কীরকম আর আগে কীরকম ছিল, বা আপনি কীভাবে অবজার্ভ করতেছেন
এটা একটা বিষয়। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কি চাঁদাবাজি টাজাবাজি এই টাইপের কিছু আছে নাকি, মানে আপনাদের যে লার্জ স্কেলে বিজনেস করতেছে পলিটিক্যাল পার্সন বা তাদেরকে চাঁদা টাদা দেওয়া লাগে কি না, এই বিষয়গুলো যদি একটু বলতেন প্লিজ ভাই। এইখানে বড় ভালো জিনিস হচ্ছে কেউ এসে আপনাকে চাঁদা চাইবে না, কেউ না, ইভেন সরকারের থেকেও কেউ আসবে না। কিন্তু আপনি যে ট্যাক্স যেগুলো আছে এগুলো 100% পে করতে হয়। এগুলো পে করলে আপনার কেউ কোনো ঝামেলা করবে না। ইনফ্যাক্ট আপনি যদি পুলিশের কাছেও যান বা মানে সরকারের যে কোনো প্রতিষ্ঠানে যান, ওটা কখনোই আপনাকে এইভাবে করবে না। তার মানে লার্জ স্কেলে বিজনেসম্যান আসতে চাইলে সেফ, দে সেফ। ইনফ্যাক্ট আপনি ধরেন এখানে এখন যে বড় বড় ইন্ডাস্ট্রি সবই এশিয়ানদের, আর এখন আসছে চাইনিজরা। আমি ওই দিন চাইনিজের এক অ্যাম্বাসেডারের সাথে কথা হইতেছিল, উনি বলতেছিল যে আমরা আসছি 10 বছরের মধ্যে ইন্ডিয়ান যারা ছিল 90%, সেটা হয়ে গেছে 60%, বাকিটা আমরা নিয়ে নিচ্ছি। তো আগামী 10 বছরে হয়তো ওরা আরও আগে যাবে। আর এই দেশে যারা আছে ওরা লার্জ স্কেলে চিন্তা করে না ব্যবসা করার জন্য, ওরা খুবই কম লার্জ স্কেলে ব্যবসা চিন্তা করে। তো সুতরাং অপরচুনিটি অবশ্যই আছে। আর উগান্ডার সবচেয়ে বড় সুবিধা হলো উগান্ডার পাশে কয়েকটা দেশ আছে যারা ডিপেন্ডেন্ট উগান্ডার উপরে, যেমন ধরুন সাউথ সুদান, তারপরে কঙ্গো, এদিকে রুয়ান্ডা, ব্রুন্ডি। এরা শপিং করে এখান থেকে, মানে এদের কেনাকাটা এখান থেকে করে বাই রোডে সব নিয়ে যায়। আর যার জন্য এখানকার মার্কেট ভালো। দেশটা ছোটো হলে মানুষ কম হলেও কিন্তু মার্কেট কয়েকটা দেশের মার্কেট এখানে, যার জন্য যারা ব্যবসা করে মজা পাইছে, স্পেশালি যারা ইন্ডিয়ানরা ব্যবসা করতেছে, এরা বিশাল ইনভেস্টর, বিশাল বড় ইনভেস্টর। এরা মজা পেয়ে গেছে, এরা লোকজন দিয়ে চালাতেছে। এরা হয়তো বাইরে থাকে কিন্তু ব্যবসা করে এখানে আর কি। আচ্ছা, সো অসংখ্য ধন্যবাদ জাহিদ পরশ ভাই, আমাকে এখানে ভাইয়ের গেস্ট হাউসে 2 দিন থাকার যে অপরচুনিটিটা ভাইয়া প্রোভাইড করছে। আই রিয়েলি গ্রেটফুল, কারণ বাংলাদেশ থেকে আসার সময় আমার আম্মাকে কে জানি গিয়ে বলছে যে উগান্ডাতে নাকি জীবন্ত মানুষ খেয়ে ফেলে। সো যার কারণে আমার ফ্যামিলি সহ সবাই খুব টেনশনে ছিল, এবং আমিও জানতাম না উগান্ডাতে গিয়ে কোথায় উঠবো। বাট আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মসুদ ভাই হচ্ছে ব্র্যাকের মসুদ ভাই, জাহিদ ভাইয়ার নাম্বারটা আমাকে দিল এবং ভাই আমাকে ওয়ার্মলি এখানে ওয়েলকাম জানালো। সো 2 দিন ছিলাম, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সো যারা বাংলাদেশ থেকে উগান্ডাতে আসবেন, এনথেবেতে নামার পরেই মাস্ট জাহিদ ভাইয়াকে নক করবেন এবং তার গেস্ট হাউসে স্টে করবেন আই হোপ। এবং বাইরের হচ্ছে গাড়ি ফ্যাসিলিটিস আছে, আপনারা যারা এগ্রিকালচার ল্যান্ড খুঁজবেন আপনারা চাইলে কিন্তু বাইরের গাড়ি হায়ার করে দেন, আপনারা বিভিন্ন জায়গাতে যেতে পারেন। সো ভাইয়া লাস্ট আমার অডিয়েন্সদের জন্য যদি একটু কিছু বলতেন। আমার চ্যানেলের নাম হচ্ছে রিভিল উগান্ডার গল্প, এবং আমার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনি আসছেন, আশা করি ভালো লাগছে আর ভালো লাগবে, ভালো লাগারই কথা। আর যারা সাবস্ক্রাইবার আছেন সবার প্রতি রইল সালাম, এবং কি বলে সবাই ভালো থাকবেন। আর যদি উগান্ডাতে আসতে চান ওনার সাথে যোগাযোগ করলে পারেন, আমার নাম্বার পাবেন, আপনারা যোগাযোগ করলে পারেন। উগান্ডার অপরচুনিটি আসতে এসে দেখেন, অনেক কিছু করা সম্ভব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এখন কাম্পালার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, আর কে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, বেশি কমেন্ট করবেন এবং বেশি ইনফরমেশন আই হোপ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, গুড বাই, আসসালামু আলাইকুম।